হবে না কেন? ও খুব ভালো বাচ্চা, সরি মেয়ে, খুব ভালো মেয়ে। তাহলে আমি যে দেখলাম তোর মন খারাপ। আসলে আমার খুব ঘুম পাচ্ছে, আর ঘুম পেলে তো জানোই চোখ মুখ দুটোই ভার ভার লাগে। তো এটা দেখেই হয়তো মনে করেছো আমার মন খারাপ। হইতে পারে, চল তোর ঘুম ভাঙিয়ে নিয়ে আসি, আয় আমার সাথে। রাসিফ তার দাদির পিছু পিছু যাচ্ছে। এদিকে দাদি আশার রুমের দিকে পা বাড়িয়েছে। রাসিফ তো বুঝতে পারছে না তাকে কোথায় নিয়ে যাচ্ছে। দাদি আশার দরজায় গিয়ে টোকা দিল কয়েকবার। ইয়াশা রুমে শুয়েছিল, ঝটপট উঠে দরজা খুলে দেখে দাদি দাঁড়িয়ে হাসছে, আর কিছুটা দূরে রাসিফ দাঁড়িয়ে। দাদি পেছন ফিরে রাসিফের দিকে তাকালো আর বলল, আয় ঘরের মধ্যে আয়। এখন তো বাড়ি চলে যাব। বাড়ি কি বেশি দূর? আয় ভিতরে। রাসিফ ঘরে আসলো। ইয়াশা দাদির পাশে দাঁড়ানো। রাসিফ রুমে ঢুকে বেশ লজ্জা পাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কিছুক্ষণ আগেই তো ওকে দেখে এত লজ্জা পাচ্ছিলাম না, এখন এত উদয় হলো কোত্থেকে। রাসিফ বিছানায় গিয়ে বসলো। কি দাদু ভাই, ঘুম ভেঙেছে? হ্যাঁ, খুব ভেঙেছে। এখন তো কোনো ঘুমই নেই আমার চোখে। এই যে আমার পাশে দাঁড়িয়ে তোর ঘুম ভাঙানো ওষুধ। ইয়াশা কথাটা শুনে লজ্জা পায় আর দাদির পিঠে চিমটি কাটে। দাদিও বুঝতে পারে সে বেশি বেশি বলে ফেলেছে। দাদি আর দাঁড়িয়ে না থেকে বিছানায় গিয়ে বসলো। এখন দুই হবু বর আর বউ দুপাশে, মাঝখানে দাদি। নে তোরা কথা বল, আমি শুনি। কি কথা বলবো? আর দাদি তুমি থাকো, আমি যাই এখন। এত পালাই পালাই খেলা তো যাবে না, ওই দিন শেষ। এখন অনেক কিছু না চাইলেও সহ্য করতে হবে ভাই। এই ইয়াশা, তুই কিছু বল। ইয়াশা ফিস ফিস করে বলে, আরে আমি কি বলবো, ওনাকে যেতে দাও। আচ্ছা, আমি তোদের মতামত শুনি। এই ইয়াশা, তুই বল তো, রাফিককে তোর পছন্দ হয়েছে? ইয়াশা মুখের উপর কিভাবে বলবে, লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেছে। দাদি তো সেটা বুঝতেই পারছে না। কি রে বল। হুম কি? পছন্দ হয়েছে। আর তোর? হ্যাঁ হয়েছে। কি রে অন্যদিকে তাকিয়ে কি বললি? ওকে ভালো করে দেখে তারপর বল। দাদি রাসিফকে ধীরে ধীরে ঝামেলার মহাসমুদ্রে ফেলে দিয়েছে। এখান থেকে বাঁচার একটা উপায় দাদি যা যা বলে সেসব শুনে ঝটপট চলে যাওয়া। এদিকে নিজের হবু বউয়ের দিকে তাকাতেও পারছে না। কোনো রকমে কষ্ট করে চোখটাই আশার দিকে করলো। আর রাসিফ তখন যা দেখতে পেল, একটা পরী তার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। পরীর চোখ বলে দিচ্ছে সে কতটা খুশি। হয়তো রাসিফকে সে এতক্ষণে ভালোবেসে ফেলেছে, আর সেটাই এই মুহূর্তেই। রাসিফ ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, পছন্দ হয়েছে, এবার আমি যাই দাদি। পছন্দ হবে না কেন? দেখতে হবে না নাতিটা কার? তাহলে আমি কার? দুটোটাই আমার। তিনজনেই হেসে উঠল। এই আশা, জি ভাইয়া। দেখ তো আব্বা আম্মা বের হয়েছে কিনা। আচ্ছা ভাইয়া, দেখছি। ইয়াশা বাইরে থেকে ঘুরে এসে বলল, চাচি আম্মা বললো একটু পরেই বের হবে। ও এই তোরা একটু বস, আমি এক্ষুনি আসছি, কেউ চলে যাস না কিন্তু। দাদি চালাকি করে বাইরে চলে গেল যাতে ওরা একটু কথা বলতে পারে। এদিকে রুমের মধ্যে দুজনেই চুপ। রাসিফ ঘরের কোনায় কোনায় দৃষ্টি দিচ্ছে। মাঝে মাঝেই আশার চোখেও চোখ পড়ছে। না, এভাবে আর কত সময় থাকা যায়। রাসিফ তার লজ্জা ভেঙে বলল, কিছু বলবি তুই? বল। আপনি ওখানে থাকেন কোথায়? ওখানে মানে? শহর। কোথায় আবার? একটা বিল্ডিং এর ফ্ল্যাটে। আপনি একাই থাকেন? একাই তো। অফিসে থেকে কত দূর? কাছে। সময় অসময় বাসায় আসতে পারবেন? মানে আমি অসময়ে কেন বাসায় যাব? আমি যে বাসায় একা থাকবো, যখন ভয় লাগবে আপনাকে কল করে বাসায় আসতে বলবো। রাসিফ অনেকটা অবাকই হলো। বিয়ের আগে এ মেয়ে কি সব ভেবে রেখেছে? ফোন করলে আপনি আসবেন তো? ঠিক আছে, তখন দেখা যাবে। আর কিছু বলবি? কিন্তু এখন না। না বল, আমি শুনেই যাব। দাদি না বলে গেল আমরা যেন এখান থেকে আগেই না যাই, সে আসবে তারপর যাওয়া। বুড়িটা দিন দিন বুড়ি হচ্ছে, আর মাথার মধ্যে শয়তানি বুদ্ধি নিয়ে ঘোরা শুরু করছে। অমন করবই। আচ্ছা, আপনি কাজ শেষ করে কখন বাসায় ফিরবেন? রাতে 8টা বা 9টা। আমার এত সময় বাসায় একা থাকতে হবে? হ্যাঁ। আমার খুব ভয় করবে। তাহলে বাবা মাকে জানাতে হবে যে তুই যেতে চাচ্ছিস না। না না, যাওয়া তো আমি যাবই, শুধু আপনি তাড়াতাড়ি ফিরবেন, তাহলেই হবে। এসব কথা রাখতো।
অন্য কিছু বললে বল। আরেকটা কথা বলবো, আপনি বড় বলাটা ঠিক হবে না, কিন্তু আবার ঠিকও হবে। কি কথা? রাগ করবেন না তো? রাগ করবো না, বল। মানে এটা পাত্রী হিসেবেই বলছি। আপনি কি কোনো মেয়েকে ভালোবাসেন, বা কারো সাথে আপনার রিলেশন আছে বা ছিল? এবার রাসিফ পুরাই থ। রাসিফ ভাবছে মেয়েটা অতি মাত্রায় চালাক হয়ে গেছে। এর মুখ থেকে এরকম প্রশ্ন রাসিফ আশা করেনি। রাসিফ কিভাবে উত্তর দেবে ভাবছে। উত্তর না দিলে ভাববে কিছু একটা ছিল কারোর সাথে। আসলে তো রাসিফের কখনো কোনো মেয়ে পছন্দই ছিল না, লেখাপড়া নিয়ে ব্যস্ত সময় পার করেছে। রাসিফ গলাটা ছেড়ে বলল, না, কোনো মেয়ে ভালোবাসিনি। রিলেশন এখন নেই, আগেও ছিল না। ইয়াশা খুব খুশি হলো আর সেই খুশিতে বলতে শুরু করলো, আমিও না, আমি কাউকে কখনো পছন্দ করিনি, আর আপনাকে আমার খুব পছন্দ। তোকে আমি কিছু বলতে বলেছি? সরি। রাসিফ আর কোনো কথা না বলে বাইরে চলে আসলো। পরদিন থেকে শুরু হলো বিয়ের আয়োজন। বিয়ের দিনকে কেন্দ্র করে আয়োজন ভালোই এগোচ্ছিল, কিন্তু হঠাৎ রাসিফের অফিস থেকে খবর আসে যে তাকে দুদিনের মধ্যে অফিসে ফিরতে হবে, তার অফিসে ফেরা জরুরি। রাসিফ বাড়ির সবাইকে এই কথাটা জানাতেই দুই বাড়ির লোকজনের মনে বাজ পড়ার মতো অবস্থা। সবার মনে প্রশ্ন, এখন কি হবে? এত অল্প সময়ে বিয়ে বা কখন হবে? নাকি রাসিফ আবার ছুটিতে আসলে তখন বিয়ের ব্যবস্থা করা হবে? এসব নানান কথা যখন সবাই বলা বলি করছিল, রাসিফের বাবা নিজের দুই বাড়ির লোকজনকে এক করলো, সেটা রাসিফদের বাড়িতে। রাসিফ যখন শুনতে পেল তার বাবা ওই বাড়ির সবাইকে ডেকেছে, তখন বলল, এই মানুষটা আমাকে বিয়ে করে দিয়ে তারপর ছাড়বে। ইয়াশাদের বাড়ি থেকে সবাই আসলো, তাদের সাথে কথাবার্তা হলো। শেষমেশ সিদ্ধান্ত হলো আজ সন্ধ্যায় বিয়ে। হুট করে বিয়ে হওয়ায় বাইরের কাউকে জানানো হবে না। এরকম সিদ্ধান্তে ইয়াশার মনটা খুব খারাপ হয়ে গেল। কারোর সাথে কোনো কথা না বলে একা বসে রইল। এদিকে রাসিফও ব্যস্ত হয়ে গেছে, নতুন বউকে নিয়ে ফ্ল্যাটে উঠতে হবে। ফ্ল্যাটে অনেক কিছুই নেই, কথাটা রাসিফ তার বাবাকে জানায়। রাসিফের বাবা শুনে রাসিফকে অভয় দিয়ে বলে, কোনো চিন্তা করিস না, আমি যাওয়ার সময় যা লাগে দিয়ে দিব। রাসিফের বিন্দু মাত্র কথা বলার জায়গা রাখে না তার বাবা। রাতে কোনো রকমে ছোটখাটো একটা আয়োজন করে রাসিফ আর ইয়াশার বিয়ে হলো। নিজেদের মধ্যে কিছু খাওয়ার ব্যবস্থা, বর বউয়ের বাসর সাজানো, এরকম টুকটাক কাজ কম সময়ে করে ফেললো বাড়ির বাকি ছেলে মেয়েগুলো। রাতে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর বর আর বউকে সাথে নিয়ে সবাই আড্ডা দিতে শুরু করলো। যেহেতু বিয়েটা একদমই পারিবারিকভাবে হয়েছে, তাই বোঝাই যাচ্ছে না এখানে একটা নতুন বউ বর বসে আছে। ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবাই আড্ডায় মেতে উঠলো। এই আড্ডাতে টপিকগুলো ইয়াশা আর রাসিফকে নিয়ে। তাদের অনেক ছোটবেলার কাহিনীও তুলে ধরা হলো। ইয়াশা ছোটবেলায় রাসিফ ইয়াশাকে কোলে করে অনেক ঘুরেছিল। বিশেষ করে ইয়াশার মা যখন ইয়াশাকে মারতো, ইয়াশা তখন খুব কান্না করতো। এই বাড়ি থেকেই ইয়াশার কান্নার আওয়াজ পাওয়া যেত। ইয়াশার গলার আওয়াজ শুনে রাসিফ বসে থাকতে পারতো না। পড়তে বসা হোক বা খেতে বসা হোক, যে অবস্থাতেই থাকুক দৌড়ে ইয়াশার কাছে চলে যেত। চাচির কাছ থেকে ইয়াশাকে উদ্ধার করতে রাসিফ যখন এসে হাজির হতো, তখন দাদি বলতো, এই তো জামাই হাজির। ইয়াশা মা আর ইয়াশাকে মারতে পারবে না। আজ দাদির কথাটা সত্য হলো। তিনি তার কথাগুলো এ আড্ডায় তুলে ধরলেন। অনেক রাত পর্যন্ত আড্ডা দিতে দিতে কারো খেয়ালই নেই যে অনেক সময় হয়ে গেছে। ইয়াশার খুব ঘুম পাচ্ছে। এদিকে রাসিফের চোখও লাল হয়ে গেছে। নতুন বর বউ, তাই মুখ ফুটে বলতেও পারছে না। ঘুমে যখন ধৈর্য হারা হলো দুজন, তখন হঠাৎ দুজন একসাথে বলে উঠলো, ঘুম পাচ্ছে। কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকানো শুরু করলো। ইয়াশা আর রাসিফও বেশ লজ্জায় পড়ে গেল। কথাটা কাকতালীয়ভাবে একসাথে দুজনের মুখ থেকে বের হয়েছে। যাই হোক, ইয়াশা আর রাসিফকে এই আড্ডা থেকে উদ্ধার করলো তাদের দাদি। দাদির কানে এই কথা পৌঁছতে না পৌঁছতেই উনি এসে দুজনকে উঠিয়ে রাসিফের ঘরে নিয়ে গেলেন। রাসিফের রুমটা মোটামুটি ভালোই সাজানো হয়েছে। নেন, এবার আপনারা ঘুমান, আমি আর এখানে আর থাকবো না, এখনই চলে যাচ্ছি। দাদি সত্যি সত্যি দেরি না করে চলে গেল। এখন ইয়াশা আর রাসিফ রুমের মধ্যে। রাসিফও বিছানায় যাচ্ছে না, ইয়াশাও যাচ্ছে না। রাসিফ দেখলো এমন অবস্থা চলতে থাকলে সকাল হয়ে যাবে, তবুও বিছানায় যাওয়া হবে না। যা শুয়ে পড়। কোথায়? কোথায় আবার? বিছানায়। কোন পাশে? পশ্চিম পাশটায় ঘুমা। ইয়াশা সাজানো ফুলগুলো সরিয়ে বিছানায় তার জায়গায় সরাসরি শুয়ে পড়ল। এই তুই গয়না নিয়ে ঘুমাবি নাকি? ওগুলো খুলে রাখ। জি ভাইয়া, খুলে রাখছি। ইয়াশা উঠে গয়নাগুলো খুলে আবার আগের মতো লেপের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে পড়ল।